ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম অধ্যায় বল ও চাপ সেখান থেকে ঘর্ষণ ও তার পরিমাপ সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। প্রথমে বলে রাখি ঘর্ষণ কি জিনিস। ঘর্ষণ হচ্ছে, মনে করো একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটাকে আমরা কিছুটা পরিমাণে বল প্রয়োগ করে টানছি, অথচ বস্তুটা টেবিলের ওপর থেকে এক চুলও সরলো না। তার মানে কি হলো? আমরা বস্তুটাকে বল প্রয়োগ করে টানলাম, তাহলে বস্তুটাকে নিশ্চয়ই কেউ একজন টেনে ধরে আছে, যেই টানটা আমার টানের থেকেও বেশি, তাই জন্য কিন্তু বস্তুটা এখান থেকে সরছে না। এখন বস্তুটাকে তো কেউ টেনে ধরে নেই, তাহলে কি চলছে? বস্তুটা টেবিলের উপরে, টেবিলের এই যে তল আর বস্তুটার যে তল, এই দুই তলের মধ্যে একটা বিশেষ প্রকারের বল কাজ করছে। যেই বলটা আমি যে বস্তুটাকে টানছি এই টানের বিপরীতে কাজ করছে এবং এই টানটার সমানেও কাজ করছে। সেই জন্য আমরা বস্তুটাকে এখান থেকে সরাতে পারছি না। তাহলে কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুটি একটুও সরলো না। সেক্ষেত্রে বস্তুটির নিচে এবং এই টেবিল বা যে বস্তুর উপরে রাখা আছে এই দুজনের তলের ভিতরে যে বলটা কাজ করছে সেই বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। টানলাম, বস্তুটি সরলো না, তাহলে বস্তুটার তলের ভিতরে এই সংস্পর্শে যে বলটা কাজ করছে তার নামই দিলাম কি বল? ঘর্ষণ বল। এখন দেখো, ঘর্ষণ বল আর আমাদের টান বলের ভিতরে তিনটে সম্পর্ক বলছি। প্রথমে বলি, বস্তুতে আমরা যে বল প্রয়োগ করছি তার থেকে দেখা গেল ঘর্ষণ বলটা বেশি, তাহলে বস্তুটি কি হবে? সরবে না। কারণ আমি যতটা বল প্রয়োগ করছি তার থেকেও বেশি বলে বস্তুটি অলরেডি দাঁড়িয়ে আছে, সরবে না। বস্তুতে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল দুটো পরস্পরের যদি সমান হয় তখনও কিন্তু বস্তুটি সরবে না। মানে আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি বলটা, আমার বলটা বাড়ছে, ঘর্ষণ বলটা তো যা ছিল তাই আছে। তাহলে ঘর্ষণ বলের থেকে আমার বল যখন কম থাকলো বস্তুটা সরলো না, ঘর্ষণ বলের সমান সমান হলো তখনও বস্তুটি সরলো না। যখন কিনা আমার বলটা ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে, মানে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা যখন ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে তখনই কিন্তু বস্তুটা সরবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি যে ছবিটা বোঝাতে চেষ্টা করেছি যে একটা বস্তু রাখা আছে, বস্তুটাকে 9.8 নিউটন বল প্রয়োগ করে টানছি, বস্তুটি সরছে না। তার মানে এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে? 9.8 নিউটন। মানে আমি যে পরিমাণে বল প্রয়োগ করব ঘর্ষণ বলটা ঠিক তার সঙ্গে সমান হবে। তাহলে আমাদের যদি ঘর্ষণ বলের সংজ্ঞা বলতে বলা হয়, সেক্ষেত্রে আমরা বলবো একটি তলের উপর দিয়ে যখন অপর একটি তল, এটা বস্তুও হতে পারে, গতিশীল হয়, মানে চলতে শুরু করে বা চলতে শুরু করার চেষ্টা করে, তাই এটাকে বিজ্ঞানের ভাষায় বলবো গতিশীল হয় বা গতিশীল হবার চেষ্টা করে, তখন তল দুটির সংস্পর্শে, যেখানে পরস্পরকে স্পর্শ করে আছে সেই সংস্পর্শে তৈরি হওয়া যে বল, যে বলটা কি করে? বস্তুটার গতি বা গতি উৎপন্ন হওয়ার যে চেষ্টা তার বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, সেই বলকেই আমরা বলি ঘর্ষণ বল। তাহলে এটা একটা তলের উপর দিয়ে যখন আর একটা তল গতিশীল হওয়ার চেষ্টা করবে তখন কাজ করবে, আর এই ঘর্ষণ বলের কাজ হবে বস্তুর গতিকে বাধা দেবে বা গতি তৈরি হওয়ার চেষ্টাটাকেই বাধা দিয়ে দেবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এবার দেখো, আমি কতগুলো ছবি বোঝাবার চেষ্টা করছি। মনে করলাম এটা একটা টেবিলের উপরই তল, এর উপর একটা বস্তু রাখা আছে, বস্তুটাকে বল প্রয়োগ করলাম, সরলো না। তো বল প্রয়োগ করে টানা সত্ত্বেও কোনো বস্তু যখন কোনো তলের উপরে স্থির থাকে, নড়েও না চড়েও না, একদম বস্তুটা তলের উপরে স্থির, তখন আমরা কি বলেছি একটু আগে? ওটা একটা ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ ক্রিয়া, যেহেতু স্থির থাকছে বস্তুটা, তাই এর একটা স্পেশাল নাম দেয়া হয়েছে স্থির অবস্থার ঘর্ষণ। তাহলে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও কোনো বস্তু যখন কোনো তলের উপরে স্থির থাকবে তখন তার নাম হবে স্থির অবস্থার ঘর্ষণ। দেখো, একটা তলের উপর একটা বস্তু রাখা আছে, সেখানে কোনো রকম টান প্রয়োগ করা হয়নি, আবার বস্তুটার উপরে 9.8 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটা সরলো না। এই দুটোর মধ্যে কি ব্যাপার? যেহেতু কোনো রকম টান প্রয়োগ করা হয়নি, মানে টান বল শূন্য, তাহলে এখানে ঘর্ষণ বলও কিন্তু শূন্য। একই রকমভাবে বস্তুটার উপরে যদি 9.8 নিউটন বল প্রয়োগ করে টানা হলেও বস্তুটি না সরে, সেখানে ঘর্ষণ বলের মান কিন্তু 9.8 নিউটন। যদি 2 × 9.8 নিউটন বল প্রয়োগ করেও বস্তুটি না সরে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান 2 × 9.8 নিউটন। দেখা গেল 3 × 9.8, এই যে এত নিউটন বল প্রয়োগ করার পর বস্তুটি চলতে শুরু করলো,
তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে ঘর্ষণ বলের মান এবার কি হয়ে গেল বলো তো, আগের থেকে কমে গেল। কারণ এতক্ষণ আমরা যে পরিমাণে বল প্রয়োগ করছিলাম বস্তুটি চলছিল না। তাহলে ঘর্ষণ বলের মান দেখো, আমরা যত টান বাড়াচ্ছিলাম, প্রথমে 0 টানে ঘর্ষণ বলের মান 0 ছিল, 9.8 নিউটন টান দিলাম যখন ঘর্ষণ বলের মান 9.8 নিউটন হলো। 2 × 9.8 মানে দ্বিগুণ বল দিলে ঘর্ষণ বল দ্বিগুণ হয়ে গেল। এরম করতে করতে একটা টাইমে বস্তুটা চলতে শুরু করলো। তাহলে ঘর্ষণ বলের মান প্রথমে আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছলো। সর্বোচ্চ মানে পৌঁছানোর পর ঘর্ষণ বলের মান আবার কি হলো, কমে গেল। ঘর্ষণ বলের মান কমে গেল বলেই বস্তুটি চলতে শুরু করে দিল। তাহলে কোনো বস্তু যখন চলতে শুরু করে তখন ঘর্ষণ বলের মান কিন্তু পূর্বের তুলনায় কি হয়ে যায়, কমে যায়। কোনো বস্তু চলতে শুরু করলে ঘর্ষণ বলের মান পূর্বের তুলনায় কমে যায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল সমান সমান বস্তুর উপরে প্রযুক্ত টান। বস্তুর উপরে প্রযুক্ত টান যত বাড়তে থাকবে ঘর্ষণ বলের মান তত বাড়তে থাকবে। এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, কারণ টান বাড়তে থাকলে ঘর্ষণ বলের মান বাড়তে থাকে ঠিকই, বাট তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, নির্দিষ্ট সীমা আছে। সেই নির্দিষ্ট সীমার উপরে গেলে ঘর্ষণ বল আর বাড়তে পারে না, তখন ঘর্ষণ বল কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। তাহলে কোনো বস্তুর উপরে টান বাড়াতে থাকলে, টান বা ধাক্কা বা যে কোনো রকম বল বাড়াতে থাকলে ঘর্ষণ বলের মানও বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সীমায় পৌঁছানোর পর ঘর্ষণ বলের মানও তখন কিন্তু সর্বোচ্চ হয়। তারপরেও যদি আমরা টান বাড়াতে থাকি ঘর্ষণ বলের মান এবার কি হয়, কমতে শুরু করে। তো এই যে সর্বোচ্চ মান, একটা নির্দিষ্ট সীমা অবধি ঘর্ষণ বলের মান বললাম সর্বোচ্চ হতে থাকে, এই যে সর্বোচ্চ ঘর্ষণ বলের মান তাকে এক বিজ্ঞানের ভাষায় বলা হয় সীমাস্থ ঘর্ষণ। বোঝা গেল কি? তার মানে আরেকবার বলি, কোনো বস্তুর উপরে টান বাড়াতে থাকলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঘর্ষণ বলের মান বাড়তে থাকে। তাহলে ঘর্ষণ বলের মান বেড়ে বেড়ে একটা সর্বোচ্চ মানে পৌঁছয়, সেই সর্বোচ্চ ঘর্ষণ বলের মানকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণ পেরিয়ে যাওয়ার পর টানের মান যতই বাড়াই না কেন ঘর্ষণ বলের মান কিন্তু আগের থেকে আর বাড়বে না, কি হবে, আগের থেকে কমতে থাকবে। তাহলে যদি সংজ্ঞা আকারে বলি স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে? টানের ফলে বা যে কোনো ধরনের বল প্রয়োগ, শুধু টানলেই যে কাজটা হবে তা নয়, যে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারে, সেটা ঠেলা হতে পারে, ধাক্কা হতে পারে, যে কোনো ধরনের বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন একটি তলের উপরে স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। ঠিক এর উল্টোটা, মানে টানের ফলে বা যে কোনো ধরনের বল প্রয়োগে, সেটা ঠেলা বা ধাক্কা হতে পারে, কোনো বস্তু যখন চলতে থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ। বস্তু টানের ফলে স্থির থাকলে স্থির অবস্থার ঘর্ষণ, টানের ফলে চলতে শুরু করলে গতিশীল অবস্থার ঘর্ষণ। এবার দেখো এখানে 4টে ছবির কথা বলা হয়েছে, সবকটাই মনে করি টেবিলের উপরিতল। এটা এই দুটো কাঠের টেবিল, এখানে দুটো রাখা আছে কাচের টেবিল, তাই বলেছে কাঠ 1 কাঠ 2, কাচ 1 কাচ 2। কাঠের টেবিলের উপরে একটা বস্তুকে মনে করে এরকম পাতিয়ে রাখা আছে, সেই বস্তুটাকেই আবার কাত করেও রাখা হলো। দুটো বস্তুকেই বল প্রয়োগ করে টানার চেষ্টা করা হলো। দেখা গেল দুটো বস্তুতেই বল প্রয়োগ করতে করতে বল বাড়াতে থাকলে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর দুটো বস্তুই গতিশীল হতে শুরু করলো। মানে এক্ষেত্রেও একটা ঘর্ষণ বলের সীমাস্থ মান পাবো, এক্ষেত্রেও একটা ঘর্ষণ বলের সীমাস্থ মান পাবো। পরীক্ষা করে দেখা গেছে এই একই তলের উপরে একই বস্তু রাখা থাকলে সেটাকে পাতিয়েই রাখি আর কাত করেই রাখি, যেভাবেই রাখি না কেন, একই তলের উপরে যদি একই বস্তু হয় তাহলে ঘর্ষণ বলের সীমাস্থ মান একই হবে। আবার যদি কাচের ক্ষেত্রেও একই গল্প হয়, মানে কাচের উপরেও যদি একটা বস্তুকে প্রথমে পাতিয়ে রাখা হলো, সেই বস্তুটাকেই কাত করে রাখা হলো, দুদিক দিয়েই বল প্রয়োগ করা হলো, দেখা গেলো দুদিক দিয়েই একই রকম ঘর্ষণ বলের সীমাস্থ মান পাওয়া গেল বা সর্বোচ্চ মান পাওয়া গেল। তার মানে কাঠের উপরে রাখাকালীন বস্তুকে যেভাবেই রাখি না কেন ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই হলো, আবার কাচের উপরে রাখাকালীন যেভাবেই রাখি না কেন ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই হলো। কিন্তু এক্ষেত্রে যে মানটা পাওয়া গেছিল আর এক্ষেত্রে যে মানটা পাওয়া গেছিল সেই মান দুটো কিন্তু একই হলো না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি বস্তুটা যদি নির্দিষ্ট থাকে আর তলটাও যদি নির্দিষ্ট হয়, মানে নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট তলের উপরে যদি আমরা রাখি, সেক্ষেত্রে স্থির অবস্থার ঘর্ষণের যে সর্বোচ্চ মান সেই মানটা একই থাকবে। কিন্তু বস্তু ধরা পাল্টে গেল, কোথাও একটা লোহার বস্তু রাখছিলাম, কোথাও একটা তামার বস্তু রাখলাম, বা কোথাও একটা 10 কেজি ভরের মানে ভর পাল্টে দিলাম, বা
টেবিল পাল্টে দিলাম, কাঁচের টেবিলের জায়গায় পাথরের টেবিল করে দিলাম বা লোহার টেবিল করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের সীমাস্থ মান পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আবার বলি, নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আর নির্দিষ্ট তলের ক্ষেত্রে ঘর্ষণ বলের সীমাস্থ মান একই থাকে, টানের সাথে কিন্তু এই মান কখনো পাল্টাবে না। কিন্তু বস্তুটাকে আমি কিভাবে রাখছি, তলের উপরে কাত করে রাখছি না উবুড় করে রাখছি না চিত করে রাখছি, নো প্রবলেম। স্পর্শতলের ক্ষেত্রফল কতটা হচ্ছে, অল্প জায়গায় স্পর্শ করে আছে না অনেকটা জায়গায় স্পর্শ করে আছে, তার উপরে কিন্তু স্থির অবস্থার ঘর্ষণের সর্বোচ্চ মান নির্ভর করে না। বস্তুটাকে, দুটো বস্তু যখন চিত করে রাখা আছে, আমি উপরের যে ছবিটায় দেখলাম সেখানে যতটা স্পর্শতলের ক্ষেত্রফল, ওটাকে যখন কাত করে রাখছি নিশ্চয়ই স্পর্শতলের ক্ষেত্রফল কমে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ বলের সর্বোচ্চ মান যেটা স্থির অবস্থার ঘর্ষণের, সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। তবে মনে রাখবে, এই যে ঘর্ষণ বল সংস্পর্শে থাকা দুটো তলের ভিতরে সমান্তরালে ক্রিয়া করে। সংস্পর্শে থাকা দুটো তলের উপরে লম্বভাবে ক্রিয়া করে না, উল্লম্বভাবে ক্রিয়া করে না, ক্রিয়া করে কেমনভাবে, সমান্তরালভাবে। এরপরে দেখো, একই রকম মনে করলাম তিনটে টেবিল রাখা আছে, একই পদার্থে দিয়ে তৈরি টেবিল, তিনটেই মনে করো কাঠের টেবিল। এর উপরে একটা বস্তু রাখা আছে, বস্তু তিনটে একইভাবে রাখা আছে। এই বস্তুটার উপরে কোনো ওজন চাপানো নেই, এই বস্তুটার উপরে 10 কেজি ওজন চাপানো, এই বস্তুটার উপরে 20 কেজি ওজন চাপানো। এখন বস্তুটা টেবিলের উপরে একটা বল প্রয়োগ করছে, টেবিলও বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, ক্রিয়া প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে আমরা এই ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সম্পর্কে জেনেছিলাম। তো প্রথম ক্ষেত্রে যে বস্তুটা যতটা বল প্রয়োগ করবে, টেবিলে বস্তুর উপরে ততটাই বল প্রয়োগ করছে। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা নিশ্চয়ই এর তুলনায় বেশি বল প্রয়োগ করছে, 10 কেজি যেহেতু এক্সট্রা চাপানো আছে, টেবিলও তাহলে ওর উপরে একটু এক্সট্রা বল প্রয়োগ করবে। শেষের ক্ষেত্রে বস্তুটার উপরে যেহেতু 20 কেজি ওজন চাপানো আছে, বস্তুর দ্বারা ক্রিয়া বল নিশ্চয়ই অনেকটাই বেশি, প্রতিক্রিয়া বলও অনেকটাই বেশি হবে। এখন বলো, এই বস্তুটাকে টানতে যতটা টান প্রয়োগ করলে বস্তুটা চলতে শুরু করবে, নিশ্চয়ই এক্ষেত্রে টান বলের পরিমাণ বাড়াতে হবে, কারণ এক্সট্রা ভর পাওয়া গেছে। এক্ষেত্রে টান বলের পরিমাণ নিশ্চয়ই আরও বাড়াতে হবে। তার মানে বস্তুদের ভিতরে, বস্তু আর তলের ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান যত বাড়বে, এর থেকে এর মান বেশি, এর থেকে এর মান বেশি, তত কিন্তু স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও বাড়তে থাকবে। এই বস্তুটাকে যতটা বল প্রয়োগ করলে চলতে শুরু করবে, তার থেকে অনেকটাই বেশি বল প্রয়োগ করলে তবে এটা চলতে শুরু করবে, তার তুলনায় আরও অনেক বেশি বল প্রয়োগ করলে তবে এটা চলতে শুরু করবে। তার মানে ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে স্থির অবস্থার ঘর্ষণের সর্বোচ্চ মান যেটা, সেটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। ক্রিয়া প্রতিক্রিয়া যত বাড়বে, স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও কিন্তু ততই বেড়ে যাবে। এরপরে দেখো, কতগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা একটু জেনে নিই। স্থিত ঘর্ষণ আর গতিশীল ঘর্ষণ, দুরকম ঘর্ষণের নাম একটু আগে পড়লাম। এর মধ্যে কোনটির মান সর্বদা বেশি হয়, কেন হয়? স্থির অবস্থার ঘর্ষণ বলের মান নিশ্চয়ই সর্বদা বেশি হয়। কেন? কারণ গতিশীল হয়ে গেলেই বস্তু, তখন তাদের ভিতরে ঘর্ষণ বল কমে যায়, তাই জন্যেই না বস্তুটা গতিশীল হয়। ঘর্ষণ বল বেড়ে গেলে কিন্তু বস্তুটা গতিশীল হতো না। পরের প্রশ্ন দেখো, স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে আর কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে না? নির্দিষ্ট বস্তু আর তল দুটির প্রকৃতি, এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে। আর নির্ভর করে না কার কার উপরে? বস্তুটি কিভাবে তলের উপরে রাখা আছে আর স্পর্শতলের ক্ষেত্রফল কতটা, এই দুটো বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে না। মনে রাখবে, তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে, তল যত এবড়ো খেবড়ো অমসৃণ হবে ঘর্ষণ তত বেশি হবে। আমাদের হাঁটার সময় যখন আমরা হেঁটে হেঁটে বেড়াই, তখন কি হয় ব্যাপারটা একটু বোঝো। পা দিয়ে আমরা ভূমির উপর একটা বল প্রয়োগ করি, আমরা এটাকে যে বলটা প্রয়োগ করি সেটা অবশ্যই ক্রিয়া বল। তখন পা ও ভূমিতলের মধ্যে একটা বিপরীতমুখী বলের সৃষ্টি হয়, যার নাম হলো প্রতিক্রিয়া বল, সেটাই এখানে ঘর্ষণ বল। তাহলে পা ও ভূমিতলের মধ্যে একটা বল ক্রিয়া করে, যে বলটার নাম কি বল? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা আমাদের ভূমিতলের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, পাকে পিছলে যেতে দেয় না। তার মানে পা দিয়ে আমরা ভূমির ওপরে যে বল প্রয়োগ করি ক্রিয়া, তার বিপরীতে যে ঘর্ষণ বলটা আসে, সেই ঘর্ষণ বলটাই কিন্তু আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, বরফের উপর দিয়ে যদি আমরা হাঁটতে চেষ্টা করি, ব্যাপারটা কি খুব সোজা? একদমই নয়। কিন্তু বরফের ওপর দিয়ে যখন আমরা চলতে যাই, তখন কিন্তু আমাদের পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, তাই আমাদেরকে পা টিপে টিপে চলতে হয়। কেন চলতে হয়? কারণ বরফের উপরিতলটা খুব মসৃণ। তাহলে আমরা পা দিয়ে বরফের উপরে যে বল প্রয়োগ করি ক্রিয়া, তার বিপরীতে যে প্রতিক্রিয়া বল আসবে, আমরা নিশ্চয়ই মসৃণ তলের উপরে একটু আগেই বললাম ঘর্ষণ বল কি হয়? কম হয়। তাহলে আমরা পা দিয়ে যে বলটা প্রয়োগ করি, তার বিপরীতে যে ঘর্ষণ বলটা আসে সেটা খুবই কম। তাহলে একবার আমরা পা দিয়ে
যখনই এটা বল প্রয়োগ করলাম, পা ফেলার সাথে সাথে ঘর্ষণ বলটা তো আমাদের পাটাকে আটকে দেবে, সেই আটকে দেওয়ার ব্যাপারটা কমে যায়। মানে আমরা পা দিলাম তো পাটা অনেক দূরে গিয়ে গেল, মানে পাটা একবার চলতে শুরু করলে চলতেই থাকবে, এরম ব্যাপার। মানে বারে বারে পদে পদে আমাদের পিছলে যাওয়ার সম্ভাবনা। তাই বড় পরে পা দিয়ে বল প্রয়োগ করলে যেহেতু ঘর্ষণজনিত বাধা খুব কম, সেই জন্যে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা পড়েও যেতে পারি। তো আজকের পড়াটা এই পর্যন্তই। এবার আমি এখানে তোমাদেরকে 9টা প্রশ্ন করেছি। প্রথম এখানে 6টা প্রশ্ন পরপর দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো লিখে নেবে। তারপর আরও 3টে প্রশ্ন আমি দেখাচ্ছি, এখানে আরও পরপর 3টে প্রশ্ন আছে। মোট এই 9টা প্রশ্নের উত্তর তোমরা লেখার চেষ্টা করবে, না পারলে আমাকে অবশ্যই জানিও। এছাড়াও আমি পড়ানোর মধ্যে কিছু কিছু প্রশ্ন উত্তর আকারে লিখে দিয়েছি, সেগুলো সবই তোমরা রেডি করার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।